আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অনূর্ধ্ব ২৩ অলিম্পিক অর্থাৎ অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনার সামনে পরবর্তীতে যে ম্যাচটা রয়েছে সে ম্যাচটাকে অনেকটা ওয়ার্ল্ড কাপ টাইপের একটা ম্যাচ হিসেবে অনেক ফুটবল বিশেষজ্ঞ রীতিমতো আখ্যা দিচ্ছেন। নিকোলাস ওটামেন্ডি থেকে শুরু করে হাবিয়ার মাসচানোর মতো ব্যক্তিত্বেরও কিন্তু এটা নিয়ে কথাবার্তা বলেছেন এবং একেবারে স্ট্রেট ফরওয়ার্ডই বলেছেন যে আর্জেন্টিনার জন্য এমন একটা ম্যাচ সামনে রয়েছে যেখানে তারা ভালো করতে চায় এবং অনেকটাই অলিখিত একটা ফাইনালের মতো নাকি আর্জেন্টিনা এই ম্যাচটাকে দেখবে। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটা আসলে বলে দেবে হাবিয়ার মাসচানোর এই দলটা অলিম্পিকের মতো একটা টুর্নামেন্টে কিংবা যে কোনো বয়সভিত্তিক টুর্নামেন্টে আসলে কতটুকু যেতে পারে। একে তো তারা স্বাগতিক, তার উপর এবারের এই আসরটাতে গ্রুপ এতে ৩টা ম্যাচে ক্লিয়ারলি ৩টা জয় তারা পেয়েছে, ৭-৭টা গোল তারা প্রতিপক্ষের জালে দিয়েছে, একটা গোলও কনসিড করেনি। একেবারে নিরঙ্কুশ ফেভারিট হিসেবে আরও একবার ফ্রান্সকে দেখা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আর্জেন্টিনার সুযোগ থাকবে, এমন টাইপের ম্যাচে যে কোনো দলের সুযোগ থাকে, তবে সত্যিকার অর্থে ফ্রান্স এমন একটা প্রতিপক্ষ হচ্ছে যাদের বিপক্ষে আপনি যদি একদম পারফেক্ট প্ল্যানিং এবং সেটার পারফেক্ট এক্সিকিউশন না করতে পারেন তাহলে রেজাল্টটা পক্ষে না আসার সম্ভাবনা যে অনেকটুকু বাড়বে সেটা নির্দ্বিধায় বলা যায়। আর্জেন্টিনার এই দলটাকে ইয়াং জেনারেশন আর্জেন্টাইন প্লেয়ারদেরকে সত্যিকার অর্থে প্রমাণ করতে হবে যে তাদের মধ্যে এমন টাইপের ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা আসলে কতটুকু। হাবিয়ার মাসচানোর কোচিংয়ের পজিটিভ নেগেটিভ সাইড নিয়ে অনেক কথাবার্তা বলা হচ্ছে, তার জন্য রীতিমতো এসিড টেস্ট এটা। এই জিনিসটা ভুলে যাবেন না যে ফ্রান্সের অনূর্ধ্ব ২৩ দলটাকে ডাগ আউট থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি থিয়েরি অরি, ফ্রান্সের লেজেন্ডারি একজন ফুটবলার, দুর্দান্ত একজন ফুটবলার ছিলেন, দুর্দান্ত একজন কোচ হওয়ার অনেক রকমের ঝলক দেখিয়েছেন। অরির জন্য কিন্তু একটা অন্য রকমের মিশন, এক পাশে আপনি হাবিয়ার মাসচানো, আরেক পাশে থিয়েরি অরিকে যখন রাখেন তখন একেবারে ক্লিয়ারলি বলা যায় যে সাবেক দুই লেজেন্ডারি ফুটবলারের মধ্যেও একটা কোচিং ভিউ পয়েন্ট থেকে ব্যাটেলটা হবে। ফ্রান্সের এই দলটা সম্পর্কে যদি বলি, এখন পর্যন্ত অনেক বেশি খেলা দেখা হয়েছে সে জিনিসটা বলবো না, তবে যে জিনিসটা কিছুটা হলো নজর কেড়েছে সেটা হচ্ছে তাদের ওভারঅল অ্যাডজাস্ট করার অ্যাবিলিটি। এক একটা ম্যাচে এক একটা ফরমেশন বা অ্যাপ্রোচে তারা অ্যাডজাস্ট করতে পারে এবং বেশ কয়েকজন আসলে ইয়াং ফুটবলার রয়েছেন যাদেরকে ঘিরে কথাবার্তা বলা যায় এবং তারা ম্যাক্সিমামে কিন্তু আসলে ফ্রেঞ্চ লিগে খেলছেন, যেমন মোনাকো, লস, অলিম্পিক লিও এমন টাইপের দলগুলোর ইউথ একাডেমি থেকে উঠে আসছেন, আবার অলরেডি এস্টাবলিশ হতে চলেছেন। অনেক আলোচনা আছে, এমন বেশ কয়েকজন প্লেয়ারও কিন্তু আছে, যেমন ডিফেন্সে কিলিয়ান সিলদিলিয়া, মাতিসমা, লুকেবা, এদের পারফরমেন্সটা এখন পর্যন্ত যথেষ্ট ভালো ছিল। এ দলটার মিডফিল্ড ও ফাইনাল থার্ডে ক্রিয়েটিভ হাব হিসেবে অ্যাটাকিং মিডফিল্ডার মাইকেল ওলিস রয়েছেন, ক্রিস্টাল প্যালেসের দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে যিনি কিনা বায়ার্ন মিউনিকের মতো একটা দলে জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে ফাইনাল থার্ডে অভিজ্ঞ আলেকজান্ডার লাকাজাতে, যিনি কিনা সিনিয়র প্লেয়ার ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন, তিনি আছেন। এর আগের সিজনটাতে ক্রিস্টাল প্যালেসের জার্সিতে ভালো ফুটবল খেলা ফিলিপে মাতেতার মতো কিন্তু স্ট্রাইকার আছে, অর্থাৎ মিডফিল্ড টু ফাইনাল থার্ডে বেশ কয়েকজন পরিচিত মুখ কিন্তু এ দলটাতে দেখা যাচ্ছে। এবং এ দলটার সবচেয়ে পজিটিভ জায়গার একটা হচ্ছে যে 7টা গোল তারা প্রতিপক্ষের জালে দিয়েছেন, 7জন ডিফারেন্ট গোল স্কোরার কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ একেবারে টিম এফোর্টের বেস্ট এক্সাম্পল এখন পর্যন্ত অলিম্পিকে ফ্রেঞ্চ এ দলটা কিন্তু রাখতে পেরেছে। ভিডিওর এই অবস্থায় এসে আপনার মনে হতেই পারে যে ফ্রেঞ্চ এ দলটার গুণকীর্তন একটু বেশি হয়ে যাচ্ছে। আর্জেন্টিনার এই দলেও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার রয়েছে এবং একটা দিক থেকে চিন্তা করলে আর্জেন্টাইন ফাইনাল থার্ডে যে সকল প্লেয়ার রয়েছে বড় মতো বলে এসেছি হাবিয়ার মাসচানোর জন্য আসলে কাকে রেখে কাকে খেলাবেন ফাইনাল থার্ডে সেটাই অনেক বড় রকমের চিন্তার জায়গা হয়ে যায়। যেমন হুলিয়ান আলভারেস রেগুলার একটা কিন্তু স্পট পাবেন, গোল না পেলেও জোড়া অ্যাসিস্ট করেছেন এখন পর্যন্ত টুর্নামেন্টে। থিয়াগো আলমাদা এক কথায় দুর্দান্ত খেলছেন, 2টো গোল করছেন এবং এরা যেহেতু খেলছেন ফাইনাল থার্ডে ক্লাউদিও এচেভেরিকে একটা জায়গা দেওয়া কিন্তু সেভাবে সম্ভব হচ্ছে না। এমন আরও অনেক প্লেয়ার রয়েছেন যারা কিনা বেঞ্চ থেকে স্টার্ট করছেন, যেমন কেভিন জেনন সেখানে একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারেন, যারা পরবর্তীতে নামতে বাধ্য হচ্ছেন কারণ একই পজিশনে অনেক প্লেয়ার রয়েছে। এবং বেশ কয়েকটা জায়গা থেকে হাবিয়ার মাসচানো মাঝে মধ্যে যে ভুল করে বসেন সে জিনিসটাও কিন্তু দেখছি, কারণ একের পর এক ম্যাচে দেখেছি স্টার্টিং ন্যালেপের চেয়ে যখন তিনি বেঞ্চে গেলেন সেখান থেকে রেজাল্টটা আরও অনেক বেশি এসেছে। ওই যে ঘুরে ফিরে একটা কথাবার্তা বলা যায় যে একটা ব্লেন্ড, একটা নিজেদের মধ্যে যে বোঝাপড়া তৈরি করা, সে জিনিসটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, তবে সন্দেহটা মাসচানো পরবর্তী এই ম্যাচটার মাধ্যমে অনেকটুকু কিন্তু দূর করে ফেলতে পারেন। এই ম্যাচটা জয়ের মাধ্যমে আর্জেন্টাইনদের আত্মবিশ্বাসটা অন্য লেভেলে চলে যেতে পারে। যাওয়ার আগে আরো একবার বলবো, ডিফেন্স নিয়ে প্রত্যেকটা সময় কিছু না কিছু চিন্তা থাকে। সেন্টার ব্যাক পজিশনে ওটামেন্ডি এবং ডিসেজরেকে রেখে ফুল ব্যাক পজিশনে একটা জায়গায় লেফট ব্যাকে সোলের আছেন, তবে রাইট ব্যাক পজিশনে কিন্তু কিছু না কিছু চেঞ্জেস দেখছি, মাঝে মধ্যে ডিফেন্ডারদেরও কিন্তু ভুল করতে দেখছি। এই জিনিসগুলো একেবারে বাদ দিতে হবে যদি এই ম্যাচটা আসলে দলটা জিততে চায়। আরো অনেক আপডেট আসবে, অবশ্যই ফুটবল ফ্যাকের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।